রিমার বিয়ে হয়েছে 25 দিন হলো। আজ সকালে কিচেনে গিয়ে রিমা সায়েদের জন্য নাস্তা তৈরি করছিল। হঠাৎ কিচেনের শব্দ হয়। রিমার শাশুড়ি রাহেলা বেগম দৌড়ে রান্নাঘরে গিয়ে চিৎকার করে সায়েদকে ডেকে বলল, ওই সাহেদ, তোর বউয়ের কি হলো দেখ। হঠাৎ মাথা ঘুরে পড়ল কেন? সায়েদ দৌড়ে এসে রিমাকে ওঠানোর চেষ্টা করতে লাগলো। রিমার যা মর্জিনা এসে সায়েদকে বলল, মেজো ভাই, আগে রিমার মুখে পানি ছিটে দেন, দেখবেন জ্ঞান ফিরে আসবে। সায়েদ তাড়াতাড়ি গ্লাসে করে পানি নিয়ে রিমার মুখে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওর জ্ঞান ফিরে আসলো। তারপর সায়েদ ওকে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। অফিসে দেরি হয়ে যাচ্ছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। এমন শেওড়াপাড়ায় প্রচণ্ড জ্যাম হয়। আজকে অফিস যেতে সায়েদের 10টা বেজে দেবে। অগত্যা নাস্তা না করে সায়েদ অফিসে রওনা হলো। রিমা খুব বমি বমি লাগছে। রিমা ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বেসিনে বমি করলো। বমির শব্দে মর্জিনা এসে রিমাকে দেখে গিয়ে ও শাশুড়িমাকে বলল, মা, রিমা তো দেখি বমিও করছে। ওর তো বিয়ে হয়েছে কেবল 25 দিন, এত তাড়াতাড়ি কনসিভ করলে কেমনে? তুমি শিওর মর্জিনা ও বাচ্চা কনসিভ করছে? হ্যাঁ মা, আমি শতভাগ নিশ্চিত ও প্রেগনেন্ট। আমি তখনই সায়েদরে বলছিলাম, এই মেটারে তুই বিয়ে করিস না। যার চরিত্রে একবার দোষ লেগে যায় সে কি কখনো ভালো হয়? কার বীজ পেটে নিয়ে এসে আমার সায়েদের ঘাড়ে চেপে বসেছে কে জানে। আমার ছেলেটাকে সাদাসিধে পেয়ে ওর বাপ সুন্দর করে ওর কাছে গুছিয়ে দিল। ছেলে যে আমার কি দেখে মজে গেল আমি বুঝলাম না। আজ আসুক সায়েদ, ওকে বলবো এই বাচ্চা তুই অ্যাবর্ষণ করে ফেলে দিয়ে আয়, আর নয়তো ওকে ওর বাপ মার কাছে দিয়ে আয়। রিমার শরীরটা একটু ভালো লাগায় ও কিচেনে চলে আসলো, আবার নাস্তা বানাতে শুরু করলো। মর্জিনা দৌড়ে এসে বলে, মা, তোমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছে। ভাবি, বমি করার পর শরীরটা ভালো লাগছে। মা মনে হয় ভাবছে আমার শরীর খুব খারাপ, তাই হয়তো কিচেনে ঢুকতে নিষেধ করছে। না, মা সেটা ভাবেনি। যাক, আমি ওসব কথা আমার মুখ দিয়ে বলতে চাই না। মা তোমাকে বলবেন। এদিকটা আমি সামলে নেব, তুমি ঘর ঝাড়ু দিয়ে বাথরুম ধুয়ে ফেলো। মিনারা খালা তো একটু পরে আসবেন, ওই কাজগুলো তো খালাই করে। আজ মিনারা খালা আসবে না, তুমিই করে ফেলো। আর হ্যাঁ, এমনিতে আমার সহজ সরল ছেলেটা যা ক্ষতি করার তোমার বাবা করে ফেলেছে। এখন আমার এত যত্নে করা সংসারে তুমি আর অমঙ্গলের ঘণ্টা বাজিও না। মা, আমি বুঝতে পারছি না আপনি এসব কথা আমায় কেন বলছেন। বিয়ের আগে নষ্টামি করে এখন সাধু সাজা হচ্ছে। কার সাথে নষ্টামি করে পেট বানিয়েছো, এখন আমার সায়েদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছো। আমি বেঁচে থাকতে এই কাজ হতে দেব না। তখনই সায়েদকে বলেছিলাম, এই মেয়ে তোর যোগ্য না। কি দেখে যে মজে গেল আমার ছেলে বুঝলামই না। গায়ের রঙটা শুধু সাদা দেখলে হবে না, স্বভাব চরিত্র সাদা না কালো সেটাও তো বোঝা দরকার। ছেলে আমার কথা শুনলো না। মা, আপনি যা নয় তাই আমাকে বলছেন। আমি তো এখনও টেস্ট করিনি আমি প্রেগনেন্ট কিনা। আর যদি কনসিভ করে থাকি তাহলে এই সন্তান আপনার ছেলের। এই কথাগুলো বলে রিমা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। রিমা ভাবছে সারা জীবন ওর ওই ভুলটা বই বেড়াতে হবে। শাশুড়ি মুখে এসব কথা শোনার পর রিমার পৃথিবীটা দুলে উঠল। সত্যি যদি শায়দ ওর মার কথা বিশ্বাস করে ওকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দেয়, তাহলে ওর বাবাকে হয়তো আর বাঁচানো যাবে না। এমনিতে ওর ওই ঘটনার পর ওর বাবা স্ট্রোক করেছিল। সে ধাক্কা আজ 5 বছর ধরে সামলাচ্ছে। সমাজে মুখ দেখানো যাচ্ছিল না। দুইটা ভাই মৌলানা ভার্সিটি থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওর কারণে ওর পরিবার অনেক ধকল পোহাতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে ওর বাবা মা ওকে বিয়ে দিয়েছে। যেভাবে হোক সায়েদের হাতে পায়ে ধরে হলো এই সংসার ওকে টিকিয়ে রাখতে হবে। সায়েদের বাবা বেঁচে নেই। সায়েদের বাবা আর রিমার বাবা এক অফিসে চাকরি করতো। সায়েদ যখন ক্লাস 5-এ পড়ে তখন ওর বাবা স্ট্রোক করে মারা যান। সায়েদরা 2 ভাই 1 বোন। রাশেদ তখন ক্লাস 7-এ আর মুন্নি তখন ক্লাস 6-এ। রাশেদ সবার বড়। ও এখন পারটেক্স গ্রুপ চাকরি করে। সায়েদ স্টার্স অ্যান্ড টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করে ইউনিলিভার কোম্পানিতে জয়েন করছে। রিমার বাবা সে সময় ওদের অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, এমনকি ওর বোনের বিয়েতে টাকা দিয়ে সাহায্য করছে। মুন্নি সোসিওলজিতে মাস্টার্স কমপ্লিট করে একটা প্রমিনেন্ট এনজিওতে জয়েন করছে। ওর হাজব্যান্ড ব্রাকে রিসার্চ অফিসার পদে জয়েন করছে। ওদের এতদূর আসার পিছনে রিমার বাবার অনেক অবদান আছে। শাহেদ পারেনি রিমার বাবার অবদানকে অস্বীকার করতে। রিমার খুব টেনশনে আছে শাহেদ যদি ওর মার কথা বিশ্বাস করে, কিন্তু ওর মা যা ভেবেছে তা তো ঠিক নয়। যদিও সত্যি কনসিভ করে তাহলে এ সন্তানের বাবা তো শাহেদ, এতে কোনো ভুল নেই। ও জানে না ওর ভাগ্যে কী লেখা আছে। রিমা আজ আর রুম থেকে বের হতে ইচ্ছে করছে না। শাশুড়িমা এই বিয়েতে রাজি ছিলেন না বলে বিয়ের পর থেকে নানা রকম তীক্ষ্ণ কথার বানে দিনগুলো পার হতে থাকে। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। রিমা যদিও রাজশাহী ভার্সিটিতে হতে ইংরেজি সাহিত্যে অনার্স কমপ্লিট করেছে, কিন্তু আরও বড় কিছু
অর্জন করার ওর যোগ্যতা ছিল, অথচ একটা ভুলে কালবৈশাখী ঝড়ের মতো একটা আঘাত এসে ওর জীবনের সব স্বপ্ন ভেঙে চুরে তছনছ করে দিল। রিমা ভাবছে জীবনের শুরুটা যদি ঝকঝকে রৌদ্রের মতো আলো দিয়ে শুরু হয়, তাহলে বলা যাবে না ওই রকম মেঘমুক্ত আকাশের মতোই জীবনটা সুন্দর হবে। রিমার অবস্থানটা ছিল সেরকম, অথচ রিমাদের ছিল বাবা মা, দুই ভাইসহ ছোট্ট সাজানো সুখের সংসার। ওরা তিন ভাই বোন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়াশুনো করছে। রিমা ছিল টপার গার্ল। ও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ওর দুই ভাই ক্লাস 7-এ পড়ে। ওরা জমজ ছিল। ওদের নাম ছিল তানভীর আর তাসদিদ। ওরা ছাত্র ভালো ছিল, কিন্তু রিমা ছিল অলরাউন্ডার। যেমনই ভালো বিতর্কতে ছিল, তেমনি খেলাধুলা, পড়াশোনা সব কিছুতে ও টপার ছিল। আর ওর বাবা অফিসে ডাইরেক্টর অ্যান্ড মা বাংলাদেশে ব্যাংকে অফিসার পোস্টে চাকরি করতো। সুখ তখন ওদের সংসারে উপচে পড়তো। বাবা মা উভয়ে চাকরি করতেন। ওদের বাসায় ওর এক দুঃসম্পর্কের ফুপু রিমাদের দেখাশোনা করার জন্য থাকতো। উনি ডিভোর্সে ছিলেন। রিমার বাবা মার ওর ফুপুর উপর সংসারের দায়ভার চাপিয়ে খুব নিশ্চিন্তে ছিলেন। রিমা মাঝে মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে যেত। ওখানে জুনিয়রদের সাথে রিমার পরিচয় হয়। জুনিয়র ঢাকা ভার্সিটিতে মার্কেটিংয়ে অনার্স পড়ত। জুনিয়রদের সাথে রিমার দেখাটা যদিও বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তবুও এই ঘটনার মাধ্যমে রিমা আর জুনিয়র কাছাকাছি আছে। সেদিন রিমা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বের হতে একটু রাত হয়ে গিয়েছিল। পথে খুব কিছু ছেলে ওকে খুব ডিস্টার্ব করছিল, বিশ্রী ভাষায় টিজ করছিল। এমন সময় সিনেমার নায়কের মতো কোত্থেকে জুনায়েদ উদয় হলো। ও প্রায় 6 ফিট লম্বা, মেদহীন, বলিষ্ঠ গঠন। দেখলে ক্যাডার ক্যাডার মনে হয়। ও আসাতে ছেলেগুলো ভয় পেয়ে চলে যাওয়ার জন্য উদ্ধত হলো। তারপর জুনায়েদ ছেলেগুলো ডেকে শাসিয়ে দিল। ঢাকা কলেজ পড়ার সুবাদে ও হালকাভাবে রাজনীতির সাথে যুক্ত ছিল। ছেলেগুলো রিমার বয়সী ছিল, তাই ওরা ভয় পেয়ে চলে যায়। এরপর থেকে রিমাকে ওরা আর ডিস্টার্ব করেনি। রিমা সেদিন মুগ্ধতার আবেশে ছড়িয়ে জুনায়েদকে দেখছিল। তারপর থেকে রাত হলে জুনায়েদ ওকে বাসায় পৌঁছে দিত। মাঝে মাঝে রিমা ইচ্ছে করে রাত করতো যাতে জুনায়েদ ওকে পৌঁছে দেয়। রিমা যে জুনায়েদের প্রতি আস্তে আস্তে দুর্বল ছিল, জুনায়েদ এটা ঠিক বুঝতো। আজ রিমার মনে হয় সেদিন জুনায়েদ রিমার দুর্বলতা সদ্ব্যবহার করছে। আবারও রিমা ধুলো সরিয়ে স্মৃতির পাতায় হারিয়ে যায়। অল্প বয়সের আবেগ আর ইমোশনগুলো খুব ভয়ঙ্কর। আবেগের ঢেউগুলো যদি ঠিক সময়ে বাদ না দেওয়া যায়, তাহলে নর্দমায় ভেসে যেতে সময় লাগে না। পৃথিবীর প্রতিটি মানুষের বিচার বুদ্ধি একরকম হয় না। রিমার জীবনে এর ব্যতিক্রম হলো না। সেদিন জুনায়েদের প্রেমে হাবুডুবু এতটাই খেয়ে গিয়েছিল যে সারাক্ষণ ওর ভাবনায় ডুবে থাকতো। অপেক্ষা করতে কবে জুনায়েদ ওকে প্রপোজ করবে। রিমার কল্পনায় ওর মাঝে হারিয়ে যেত। তখন শুধু জুনায়েদের সাথে সময় কাটাতে ওর ভালো লাগতো। একদিন জুনায়েদকে দেখতে না পেলে ওর রাতের ঘুম হারাম হয়ে যেত। সেদিন ছিল শুক্রবার। শুক্রবারে রিমা বাসা থেকে বের হতো না। বাবা মা চাকরি করতো বিধায় সেদিন ওরা ফ্যামিলি মেম্বারের সাথে সময় কাটাতো। রিমা বড় সন্তান হয়, বাবা মা দুজনে রিমাকে অনেক ভালোবাসতো, বিশ্বাস করতো। কিন্তু সেদিন রিমা মিথ্যে আশ্রয় নিয়ে কোচিংয়ের কথা বলে জুনায়েদের সাথে গাজীপুর সাফারি পার্কে ঘুরতে গিয়েছিল। জুনায়েদের বাইকে সেদিনও প্রথম উঠেছিল। বারবার যখন জুনায়েদ স্পর্শ ওর শরীরে লাগছিল, অদ্ভুত শিওরণ, ভীষণ ভালো লাগছিল ওর। ওর তখন মনে হয়েছিল জুনায়েদ আজ ওকে প্রপোজ করবে। ওর স্বপ্নটা অবশেষে পূরণ হবে। সেই আবেগে বড় সন্তান হিসেবে বাবা মার স্বপ্ন পূরণের কথা রিমা ভুলে গিয়েছিল। এটা রিমা সেদিন যাচাই করেনি, বা রিমার বয়স হয়নি জুনায়েদ আদৌ যোগ্য ছিল কিনা, ওকে ভালোবাসে কিনা। তারপর সাফারি পার্কে পৌঁছানোর পর জুনায়েদ ওকে বলে, তোমাকে আজ এখানে কেন আনলাম জানো? শিহরিত অনুভবে রিমা বলল, কিছুটা আন্দাজ করতে পারছি। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি রিমা, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। রিমা বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। জুনিয়র টান দিয়ে রিমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রিমাও ভালোবাসার তীব্র অনুভূতিতে জুনায়েদকে জড়িয়ে ধরে। রিমার বয়সটা কম হাতে জুনায়েদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রিমার জানা হয়নি। জুনায়েদ কিন্তু রিমার পরিচয় পুরোটা জেনেই নিয়েছিল। রিমা ছাত্রী হিসেবে খুব মেধাবী ছিল, জুনায়েদ জানতো। বাবা মা দুজনে সরকারি অফিসে ভালো চাকরি করে। অপরদিকে জুনিয়তের বাবা কৃষক ছিলেন, নিজের জমি জমা তেমন ছিল না, অন্যের জমি চাষ করত। জুনিয়তের পরিবারে জুনিয়ত একমাত্র লেখাপড়া শিখছে। ওর বোনের হাজবেন্ড ইন্টার পাস করে শ্রমিক হিসেবে কাতারে চলে যায়। বোনেরও লেখাপড়া বেশি দূর গড়ায়নি। এদিকে রিমার পড়াশোনা 12টা বেজে যায়। টেস্টের রেজাল্ট খুব খারাপ হয়। কলেজের প্রিন্সিপাল রিমার বাবা মাকে ডেকে পাঠায়। সেদিন রিমার রেজাল্ট খারাপ হতে বাবা মা রিমাকে নিয়ে প্রথম ধাক্কা খায়। রিমাদের বাসায় ওর যে ফুপু থাকতো, উনি রিমা আর জুনায়েদের বিষয়টা জানতো, কারণ রিমা প্রতিদিন রাতে জুনায়েদের সাথে কথা বলতো। মোবাইলে জুনায়েদের নামটা জুলি নামে সেভ করা ছিল। মাঝে মাঝে ও কথা বলার সময় ওর মা ঘরে আসলে রিমা ফোনে বলতো, জুলি দোস্ত,
ফোনটা রাখেই পড়াশোনার চাপ আছে। ওর মা ভাবতো মনে হয় ক্লাসে কোনো বান্ধবীর সাথে কথা বলছে। তবে ওর ফুপুটা ওর সাথে ওর রুমে থাকতো বিধায় জুনায়েদের ব্যাপারটা জেনেছিল। এই বিষয়ে ওর ফুপু রিমার বাবা মাকে কখনো জানায়নি, এমনকি রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও বলেনি। আসলে আজ রিমার মনে হয় স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে নিজের সংসার ছেলেমেয়েদের তদারকি দিন শেষে নিজেরই করা উচিত। এটা কখনো অন্যের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। প্রিন্সিপাল রিমার বাবা মাকে ডেকে নিয়ে বললেন, এত ব্রিলিয়ান্ট একটা মেয়ে সেপি টেস্টে ফেল করলো, ও আগের মতো পড়াশোনায় মনোযোগ নেই। আপনারা একটু খোঁজ নেওয়া দরকার ও কোনো বাজে সঙ্গদোষে পড়ছে কিনা। রিমার বাবা একটু বড় গলায় বলল, রিমা আমার সেরকম মেয়েই নয়। রেজাল্টও খারাপ করছে বটে, তা আপনাদের এর পিছনে কিছু দায় থেকে যায়। যাই হোক, আমি আমার মেয়ের দিকে সতর্ক দৃষ্টি রাখবো। প্রিন্সিপাল আবারও বলল, 24 ঘন্টার মধ্যে আপনার মেয়ে আমাদের কাছে মাত্র 6 ঘন্টা থাকে, বাকি সময়টা আপনাদের কাছে থাকে। সুতরাং সন্তানের সব কিছু আদ্যপ্রান্ত আপনাদের জানা উচিত। আর সর্বোপরি নিজের সন্তানের দায়ভার নিজেকে বহন করা দরকার। কারণ সন্তানের ক্ষতি হলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমার উচিত ছিল আপনাকে ইনফর্ম করা, আমি আমার দায়িত্ব থেকে করছি। বাসায় এসে রিমার মা রেগে গিয়ে ওকে বলল, যদি ভালো করে পড়াশোনা করতে না পারো তাহলে আমাকে জানিয়ে দাও, তোমাকে বিয়ে দিয়ে দিব। পরের বাড়ি ঝিগিরি করে ভাত খেও। আমি আমার ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করে তুলব। রিমা ওর বাবার খুব ভক্ত ছিল, তাই বাবার কাছে গিয়ে সরি হলো। আর ওর বাবা ওকে কথা দিল ও খুব ভালো করে লেখাপড়া করবে। রিমা ওর কথা রেখেছিল। পরীক্ষার সময় ও জুনিয়রদের সাথে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দেয়। যদিও রিমার খুব মন খারাপ হতো, তারপরেও ভালো রেজাল্ট করার সাথে নিজেকে সামলে নিত। এদিকে রিমার সাথে দেখা না হতে জুনায়েদ ওদের বাসার কাছে এসে মাঝে মাঝে ঘুরঘুর করতো। রিমা রুমের জানলা দিকে তাকিয়ে থাকতো। রিমা বারান্দায় এসে ওর সাথে দেখা দিত, যার কারণে জুনায়েদ একদিন ওর বাবার সামনে পড়ে যায়। রিমা ওর বাবাকে প্রচণ্ড অপমান করে বলে, তোমাকে যদি কখনো এই মহল্লায় দেখি তাহলে একজন ইফটিজার হিসেবে পুলিশে দেব। রিমাকেও ওর বাবা শাসিয়ে দেয়, কিন্তু জুনায়েদ এতে মনে মনে ক্ষিপ্ত হয়। ও এটা ঠিক বুঝেছে রিমার বাবা স্বেচ্ছায় রিমাকে কখনো ওর সাথে বিয়ে দিবে না। যাই হোক, রিমা গোল্ডেন জিপিএ পেয়ে এসএসসি পাশ করে। রিমার বাবা মা আনন্দে আত্মহারা। এর মাঝে রিমা মেডিকেল কোচিংয়ে ভর্তি হয়। ওর বাবা মা সরল মনে ভাবে মেয়ে তাদের সঠিক ফর্মে ফিরে এসেছে। বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রিমা ভালোবাসে আর পালে হাওয়ায় লাগিয়ে কোচিংয়ের ফাঁকে ফাঁকে জুনায়েদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। কখনো কার্জন হল, কখনো টিএসসির চত্বর। রিমার মনে হতে লাগলো জুনায়েদের সাথে ওর প্রেমটা স্বর্গীয় প্রেম। আবেগ আর ইমোশনের মাঝে ওর অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেল। এর মাঝে একদিন জুনায়েদের সাথে রিমা বাইকে করে ঢাকা থেকে অনেক দূরে বেড়াতে বের হলো। জুনায়েদ অবশ্য আগের থেকে রিমাকে কিছু বলেনি। রিমাও জুনায়েদকে বিশ্বাস করে কিছু জিজ্ঞাসা করেনি। রিমার ওই বয়সের মোহ আর মুগ্ধতা এত বেশি ছিল, তখন বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে ভাবার অবকাশ ছিল না। যাই হোক, ফার্মগেট থেকে রিমা বাইকে করে জুনায়েদের সাথে রওনা হলো। ও জুনায়েদকে বলেছিল সন্ধ্যার আগে ওকে বাসায় পৌঁছে দিতে, নয়তো অনেক ঝামেলা হতে পারে। ওরা ফার্মগেট থেকে মিরপুর 1 নম্বর হয়ে বেড়িবাঁধ দিয়ে গাজীপুরের পথে রওনা হলো। সময়টা ছিল আগস্ট মাস, বৃষ্টির সময়। সেদিনও আকাশে কালো করে মেঘ করেছিল। হয়তো অলক্ষ্যে রিমা এভাবে জুনিয়াতের সাথে যাওয়ায় প্রকৃতি সেদিন প্রচণ্ড অভিমান হয়েছিল। পরিবেশ দেখে মনে হলো ভয়ানক বৃষ্টি নামবে। বিদ্যুৎ চমকাছে, মেঘের ডমরু বাজাচ্ছে। রিমাও বাইকে বসে ভয় পেয়ে জুনায়েদকে জড়িয়ে ধরছে। রিমা টিনেজার ক্রাশ। জুনায়েদ ওকে অভয় দিয়ে বলছে, ভয় কি রিমা, আমি তো তোমার পাশে আছি, তুমি পারবে না আমার হাত ধরে পুরো জীবনটা পাড়ি দিতে? রিমা আবেগের জোয়ারে ভেসে বলেছিল, আমি তোমার সাথে আগুনেও ঝাঁপ দিতে পারি। অল্প বয়সের আবেগ ইমোশন মনে হয় অনেক সময় এমনই হয়। কি বলেছিল আর কি করছে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। বাসায় কিছু বয়স থাকে, যে বয়সটা মানুষ অজান্তে অনেক ভুল কাজ করিয়ে নেয়, আর সারা জীবন ধরে মানুষের ওই ভুলের মাসুল বয়ে বেড়াতে হয়। মুষলধারে বৃষ্টি নামলো। রিমা বৃষ্টিতে ভিজে চুপসে গেছে। মাথার চুলগুলো সুন্দর করে ভিজে মুখের আশেপাশে লেপ্টে গেছে। ফর্সা আকাশে রিমাকে জুঁই ফুলের মতো শুভ্র লাগছে। জামা কাপড়ের অবস্থা বেশ বাজে, শরীরের সাথে এমনভাবে লেগে আছে ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। রিমার লজ্জা এবং অস্বস্তিতে একটা অনুভূতিতে পুরো শরীর ছড়িয়ে পড়তে লাগলো। জুনায়েদ বাইকে যখন গাজীপুর বোর্ড বাজারের কাছে গেল, রিমা তখন জুনায়েদকে বলল, জুনায়েদ, আমার অ্যাজমার সমস্যা আছে। এভাবে একটানা বৃষ্টিতে ভেজা থাকলে, জামা কাপড় জড়িয়ে থাকলে আমার শ্বাসকষ্ট শুরু হতে পারে। তখন আবার আব্বু আম্মুর কাছে ধরা পড়ার ভয় আছে। আমার মনে হয় ফিরে যাওয়াই ভালো। আমার আর অন্য একদিন আসবো। ডোন্ট ওয়ারি বেবি, मैं हूं ना।
জুনায়েদ আর এই কথা বলে বোট বাজারের কাছে একটা শোরুম থেকে রিমার জন্য 3 পিস কিনে আবার গন্তব্যে রওনা হয়। 15 মিনিটের মধ্যে জুনায়েদ রিমাকে নিয়ে রিসোর্টে পৌঁছে যায়। তখন দুপুর 1টা বাজে। রিমার কেন যেন ভয় ভয় হতে লাগলো। রুমের খাটে এক কোণায় আড়ষ্ট হয়ে বসে রইল। জুনায়েদ ওর কাছে এসে বলল, যাও ড্রেসটা চেঞ্জ করে আসো, তোমার ভেজা কাপড়গুলো এই ফ্যানের নিচে মেলে দাও, ঘন্টা দুয়েকের মধ্যে সব শুকিয়ে যাবে। রিমা বাথরুমে ঢুকে কাপড় চেঞ্জ করার সময় সেমিস পরা অবস্থায় চিৎকার দিয়ে বের হলো। এসে দেখে জুনায়েদকে জড়িয়ে ধরল। জুনায়েদ রিমাকে বলে, তুমি ভয় পেলে কেন? বাথরুমে কি সমস্যা? বাথরুমে তেলাপোকা। ততক্ষণে রিমাকে এভাবে পেয়ে জুনায়েদ ওর ঠোঁটে শক্ত করে চুম্বন করলো। রিমাকে পাগলের মতো আদর করতে লাগলো। একসময় জুনায়েদ রিমাকে পুরোপুরি চাইলো। রিমা জুনায়েদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বিয়ের আগে এসব করা গুনাহর কাজ, আমি পারবো না। জুনায়েদ বলল, আমরা আজ বিয়ে করবো, তুমি আমাকে বিশ্বাস করো তাই না? হ্যাঁ বিশ্বাস করি। বিয়ের জন্য সাক্ষী লাগে, সাক্ষী কোথায় পাবো? টাকা দিলে বাঘের চোখ মেলে সাক্ষীর ব্যবস্থা কাজী অফিসের মানুষের জোগাড় করে দিবে। তাহলে আর বাধা কিসের? আমরা এখান থেকে বের হয়ে আজ বিয়ে করে বাসায় ফিরবো। বিয়ের পরে যে বাসরটা হয় সেটা না হয় একটু আগেই হলো। সেদিন জুনিয়তের চাওয়ার কাছে রিমাকে হার মানতে হলো। আজ রিমার মনে হয় সেদিন জুনিয়ত সবটা প্ল্যান করেছে। পাশাপাশি এটাও মনে হয় ওর বাবা মা দুজনেই একটু কড়া প্রকৃতির মানুষ ছিল। মা একটু বেশিই কড়া ছিল, যার কারণে রিমা অনেক কিছু ওর মার সাথে শেয়ার করতে পারেনি। তাই জীবনের এই জটিল দিকগুলো ওর জানা হয়ে ওঠেনি। জুনিয়তের ওর কথা রেখেছিল, কারণ রাজকন্যার হাতে যাতে হাতছাড়া না হয় সেজন্য। রিমার সরল সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ওই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা তখন জুনিয়তের জন্য খোলা ছিল না। জুনিয়র সাথে সেদিন রিমার বিয়ে হয়ে যায়। রিমা ভিতরে ভিতরে অনুশোচনা আগুনে পুড়তে লাগলো। ও কীভাবে বাবা মার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? ও মনে লাগলো জুনিয়ত বিশ্বাসের মর্যাদা দিতে গিয়ে বাবা মাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেললো। বাসায় আসতে সেদিন রিমার সন্ধ্যা হয়ে গেল। ঢাকাতে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল। ওর বাবা মা তখন বাসায় ফিরনে রিমা নিশ্চিত বোধ করলো। ঘরে আসার পর তাজদিদ ওর গালে হাত দিয়ে বলল, আপু তোমার গালে এটা কিসের স্পট? রিমা আয়নার দিকে তাকিয়ে চমকে উঠল। তাজদিদকে বলল, এটা পোকা কামড়েছে। তাজদিদ চলে যাবার পর ওর ফুপু বলল, পোকাটার আকৃতি কি মানুষের মতো? ফুপু তুমি তো সব জানো, তাহলে আমাকে খোঁচা দিচ্ছ কেন? শোন, তোমার বাবা জানতে পারলে কেটে টুকরো টুকরো করে গাঙ্গের জলে ভাসিয়ে দেবে, কথাটা মনে রেখো। সেদিন রিমাকে দেখে ওর বাবা মার উপর রাগ হয়েছিল, বিশেষ করে ওর মায়ের উপর। কারণ মেয়ে শুধু লেখাপড়ায় ভালো হলে হয় না, মেয়ের স্বভাব চরিত্রের দিকে মায়ের তীক্ষ্ণ নজর রাখতে হয়। রিমার মা চাকরি করে বলে সংসারের পুরোটা দায় রিমার এই দুঃসম্পর্কের ফুপুটার উপর চাপিয়ে দিয়ে নিশ্চিত থাকতে চায়। বিনিময়ে কিছু টাকা রিমার ফুপু রাহেলা বেগমের হাতে ধরিয়ে দেয়। উনি ভুলে যান দিন শেষে রিমা ওদের ব্যক্তিগত বিষয়ে ওর ফুপুর হস্তক্ষেপ মেনে নিবে না। যে শাসন রিমার মা রিমাকে করতে পারবে সেই শাসনটা উনি করতে পারবেন না। আবার রিমাও মেনে নিবে না। এর থেকে চুপ থাকাই ভালো। রিমা ওর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এতটা ভয় ছিল যে ও খেয়াল করতে পারেনি ওর গালে এই লাল টকটকে দাগ হয়েছিল। ফর্সা হওয়াতে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তারপর থেকে কয়েকদিন রিমা ওর বাবা মার মুখোমুখি হয়নি। এদিকে কয়েকদিন পর রিমার বাবার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে রিমার বাবাকে অপরিচিত ব্যক্তিটি বলে, আপনি বলেছিলেন, মনে আছে আপনার, পচা শামুকে নাকি আপনি আপনার মেয়ে পা কাটতে দিবে না, কিন্তু পচা শামুকে আপনার মেয়ে পা কেটেছে। তখন রাত 12টা বাজে। রিমার বাবা দৌড়ে গিয়ে রিমার ঘরে উকি দিয়ে দেখে রিমা পড়াশোনায় ভীষণ ব্যস্ত। তখন ভেবে নেয় কেউ হয়তো শয়তানি করছে। রিমার বাবা ওর মাকে এই বিষয়টা জানাতে দেয়নি, কারণ জানতে পারলে মেয়েটার সাথে চিৎকার চেঁচামেচি করবে। সামনে ভর্তি পরীক্ষা, পরে পরীক্ষাগুলি খারাপ হয়ে যাবে। প্রথমে মেডিকেলে ভর্তির পরীক্ষা হলো। সবাই ভেবেছিল রিমার মতো টপার গার্লকে ঢাকাতেই হয়ে যাবে, কিন্তু ঢাকায় না হয়ে কক্সবাজারে মেডিকেলে হয়ে গেছে। রিমার বাবা মায়ের মন খারাপ হলো। তারপর রিমার বাবা মা চাইলো রিমা যেন কক্সবাজারে ডাক্তারি পড়তে যায়। রিমাও রাজি, কিন্তু বাধা দিল জুনেদ। জুনিয়র রিমাকে বলল, তুমি এত দূরে চলে গেলে আমার সাথে তোমার দেখা হবে না, আমি তোমার সাথে নিয়মিত দেখা না হলে থাকতে পারবো না, আবার তোমার কাছে যেতেও পারবো না। আইনত তুমি এখন আমার স্ত্রী, সেই জোরে আমি তোমার উপর প্রয়োগ করি না। তাই বলে তুমি আমায় ছেড়ে এত দূরে যাবে, এটা আমি মানতে পারবো না। এছাড়া তোমার ঢাকা ভার্সিটিতে পরীক্ষা এখনও বাকি আছে, এখানে চেষ্টা করো। কিন্তু আব্বু আম্মু চাচ্ছে আমি ডাক্তারি পড়ি, আমি কি ওদের কথার অবদ্ধ হই? আমাকে বিয়ে করে তুমি এমনিতেই অবদ্ধ হয়েছো। আজ না হোক কাল ওনারা জানতে পারলে হয়তো একটু কষ্ট পাবেন। সেই কষ্টটা আগের থেকে তোমার এইসব অবাধ্যতায় পেয়ে ধাতস্থ হয়ে যাও।
জুনিয়রদের কথায় রিমা মনে মনে বিরক্ত হলো। ওর তো আসলে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার কথা ছিল। সেদিন রিমার মনে হয়েছিল জুনিয়রের সাথে এত তাড়াতাড়ি ও জড়িয়ে পড়াটা ঠিক হয়নি। জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওর পড়াশোনার উপর ভালোই প্রভাব ফেলছে। যে ভুলটা হয়ে গেছে সেটাকে তো আর ঠিক করা যাবে না, কিন্তু সংশোধন করে নিতে হবে। জুনিয়রদের কথা শুনলে চলবে না। ওকে ভালো রেজাল্ট করে ওর এই ভুলটাকে সংশোধন করে নিতে হবে। এদিকে ওর বাবা মা মানুষের কাছে প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে। সেদিন ওর মায়ের এক কলিগ দিলারা বেগম ওর মাকে ডেকে বলল, সখিনা আপা, জানেন আমাদের গ্রামে এক কৃষক নিজের কোনো জমি জমা নাই, অন্যের জমি চাষ করে তার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি তাজ্জব ব্যাপার! কোচিং তো দূরের কথা, পেটে ঠিকমতো দানা পানিও পড়ে না, অথচ দেখেন সকাল বিকেল কোচিং দিয়ে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে অনেকে চান্স পায় না। ঢাকা মেডিকেলসে পড়তে না পারলে আমার কাছে তাকে ডাক্তার মনে হয়, কসাই মনে হয়। রিমার মা ওনার কলিগের কথার কোনো উত্তর দিল না, কারণ কথায় কথা বাড়ে। অথচ ঢাকা মেডিকেল থেকে পাশ করলেও তার নামের পাশে যদি 3-4টা ডিগ্রি না থাকে, তার কাছে কেউ রুগী দেখাতে যাবে না, এটাই বাস্তবতা। ওনাকে এখন এসব বলে লাভ নেই। মেয়ে যখন ভালো জায়গায় চান্স পায় না, তখন নানাজনের নানা কথা বলবে। কিল খেয়ে কিল হজম করতে হয়। এর মাঝে ঢাকা ভার্সিটির কোয়া ইউনিটে ভর্তির পরীক্ষা হয়ে যায়। রিমা সেখানে চান্স হলো না, যদিও বাবা মা দুজনে রিমার উপর প্রচণ্ড অসন্তুষ্ট। তারপর মেয়েকে সান্ত্বনা দিয়ে রিমার বাবা বললেন, মন খারাপ করিস না, তুই তো মেডিকেলে চান্স পেয়েছিস। কক্সবাজারে কলেজ থেকে না হয় এমবিবিএস পাশ করে আসলে তারপর আরও ডিগ্রি নিবি। সম্ভব হলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসবি, তখন কেউ মনে রাখবে না তুই কোন মেডিকেল থেকে পাশ করছিস। এত ভেঙে পড়ার কিছু নেই। রিমা বলল, আব্বু আমি কক্সবাজার যাব না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। রিমার মা বলল, কথা আগে মনে ছিল না, এখন সব ঢং চলবে না, তোমাকে কক্সবাজারে গিয়ে পড়তে হবে। রিমা মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে ভীষণ টেনশনে পড়ে গেল। ওদিকে জুনায়েদ ওকে বলল, ঢাকার বাইরে পড়তে গেলে ও এটা মেনে নেবে না। আবার বাবা মা চাইছে ও যেন ডাক্তারিতে পড়ে। বাবা মা যদি ওর বিয়ের বিষয়টা জেনে যায়, কীভাবে রিয়্যাক্ট করবে? সব মিলিয়ে রিমার জীবন তখন কঠিন সময় পার হচ্ছিল। মনের ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছিল। রিমা তখন কী পরিমাণ ডিপ্রেশন ছিল তা একমাত্র আল্লাহ জানে। এদিকে রিমার বাবা মা বুঝে পায় না, যে মেয়েটাকে ছোটবেলা থেকে টপার হিসেবে গড়ে তুলল, সেই মেয়ের কাছে আউটপুট ওনারা কিছুই পেলেন না। ঘাটতি কোথায় ছিল ওনারা বুঝতে পারছেন না। রিমার খুব মন খারাপ হয়। রিমার মা ওর উপর প্রচণ্ড রেগে আছে দেখে ওর বাবা ওর মাকে বলল, দেখো সখিনা, এ বয়সে মেয়েরা খুব সেন্সিটিভ হয়, এমন কিছু বলো না যাতে ওর উপর মনের উপর চাপ পড়ে। আমি তো বুঝতে পারছি না রিমার বাবা, ওর কোথায় ঘাটতি রয়েছে। এরপর রিমা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিল, সেখানেও বোটানিতে চান্স পেল। রিমা মনে মনে হাঁপ ছেড়ে বসলো, যাক ঢাকার মধ্যে চান্স পেয়েছে। যদিও বাবা মা সহজে মানতে চাইবে না, তারপর ওনাদের বুঝিয়ে ও ভর্তি হতে পারবে এই বিশ্বাস ওর আছে। কিন্তু আবার সমস্যা তৈরি করলো জুনেদ। জুনেদ রিমার সাথে দেখা করতে চাইলো। রিমার বাবা মা এখন রিমাকে কঠোর নজরদারিতে রাখছে, কারণ ওই অপরিচিত নাম্বার থেকে রিমার বাবার মোবাইলে আবারও মেসেজ এসছে। আর রিমার বাবাকে ওই অপরিচিত ব্যক্তিটি বলছে, কিভাবে নিজের মেয়েকে আটকে রাখবেন? ও আপনার মুখের সামনে দিয়ে আমার কাছে চলে আসবে, আপনার তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার রিমার বাবা ঘাবড়ে গেল, মেয়ের দিকে নজর রাখা শুরু করলো। একা মেয়েকে বাড়ি থেকে বের হতে দেন না। আর এর মাঝে কোচিং থেকে রিমাকে মেসেজ পাঠিয়েছে, যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। অগত্যা রিমার বাবা কোচিং সেন্টারে নামিয়ে যাওয়ার সময় রিমাকে বলল, তোমার অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা তোমার জন্য অপেক্ষা করব, আমি আর তোমার মা এসে কোচিং সেন্টার থেকে নিয়ে যাব। ওর বাবা চলে যাওয়ার পরও জুনায়েদ ওর মোবাইল থেকে ফোন দিয়ে বলল, জুনায়েদ তুমি কোচিংয়ের সামনে আসতে পারবে? আমি আজ কোচিংয়ে এসেছি, আমি এক্ষুনি এসেছি, তোমার ফোন বন্ধ কেন? আমি বাবা মার কড়া নজরদারিতে এসেছি, তুমি কোচিংয়ে আসো, সাক্ষাতে তোমাকে সব বলবো। কথা শেষ করে রিমা জুনায়েদের নাম্বারটা ডিলিট করলো। ওর বাবা মা ইদানিং ওর মোবাইল চেক করে। জুনায়েদ খুব তাড়াতাড়ি ফার্মেট রিমার কোচিংয়ের সামনে চলে আসলো। তারপর রিমা জুনায়েদকে নিয়ে একটা নিরিবিলি খালি ক্লাসরুমে বসে। এখন কোচিংয়ে খুব একটা ভিড় নেই, যদিও জুনায়েদ ওকে নিয়ে বাইরে কোথাও বসতেছিল, রিমা রাজি হয়নি। জুনায়েদ রিমাকে বলে, আজ কতদিন পরে তোমার সাথে আমার দেখা হলো, ইদানিং তোমার ফোন অফ বন্ধ থেকে তুমি অনেক শুকিয়ে গেছো। বাবা মা আমাকে খুব চোখে চোখে রাখে, জরুরি কথাগুলো আগে বলে নিই, এখন তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমাকে আর ঢাকার বাইরে যেতে হবে না, তুমি যখন খুশি আমাকে দেখতে আসতে পারবে। জুনিয়র, তোমার আর এক বছরের মধ্যে গ্র্যাজুয়েশন শেষ হবে, তুমি এখন থেকে বিসিএসের জন্য প্রস্তুতি নাও। আমিও পড়াশোনা শেষ করে বিসিএস দিব। বিসিএস হয়ে গেলে দেখবে আমার বাবা মা তোমাকে মেনে নেবে, তুমি চাকরিতে জয়েন করে তোমার বাবা মাকে ঢাকায় নিয়ে আসবে, তখন
ছোট বোনটাকে এসএসসি পাশের পর ঢাকা এনে ভালো কলেজে ভর্তি করে দিবে। আমাদের জীবনের সব সমস্যাগুলো আস্তে আস্তে সমাধানের দিকে এগোবে। জুনায়েদ রিমার কথাগুলো ভালো লাগেনি। ও মনে মনে অন্য ফোন দিয়ে হেঁটেছে। রিমাতে আর্থিক সচ্ছলতা আছে। অলরেডি ওর বাবা মিরপুরে 1 নম্বরে 3 কাঠা জমির উপর 5 তলা বাড়ির ফাউন্ডেশন দিয়েছে। রিটায়ার্ড করে ওর বাবা মা কোয়ার্টার ছেড়ে ওখানে চলে যাবেন। তাই জুনায়েদ রিমাদের আর্থিক সচ্ছলতার সুযোগ নিয়ে রিমাকে ব্ল্যাকমেল করে ওর বাবা মার কাছ থেকে টাকা আদায় করবে। তারপর সেই টাকা দিয়ে ও কানাডায় পাড়ি জমাবে। সেখানে নিজেকে সেটেল করে রিমাকে নিয়ে যাবে। এটাই ওর ভবিষ্যতে গড়বে। অথচ রিমা যে স্বপ্ন দেখছে জুনায়েদের পক্ষে এই স্বপ্ন সফল করা সম্ভব নয়। রিমা হয়তো পারবে, কিন্তু জুনায়েদের লেখাপড়ার অবস্থা খুব একটা ভালো না। তাই নিজের গোপন উদ্দেশ্যকে গোপন করে রাগ দেখে রিমাকে বলল, তোমার জাহাঙ্গীরনগরে ভর্তি হতে হবে না। তুমি এখন আমার বিয়ে করাবো, তাই আমি যেভাবে চাইবো যখন তোমাকে ডাকবো তুমি আসতে বাধ্য। আর জাহাঙ্গীরনগরে পড়লে তোমার চরিত্রে ঠিক থাকবে না। তুমি তোমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমার সাথে হোটেলে সময় কাটিয়েছো, মজা নিয়েছো। এখন আমাকে ফাঁকি দিয়ে অন্যের সাথে রাত কাটাবে না, তার কি নিশ্চয়তা আছে? আমি জানি আমার কথাগুলো তোমার খারাপ লাগছে, এতে আমার কিছু করার নেই। তুমি ইডেন কলেজে অনার্সে ভর্তি হও, আর নয়তো ডিগ্রি পড়ো। আর শোনো, তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা 24 ঘন্টার মধ্যে জানিয়ে দিও। আর তোমার এত পড়ালেখা করে লাভ নেই। তুমি তোমার বাবার কাছ থেকে আমার বিদেশে যাবার টাকা জোগাড় করে দিবে। আমি কানাডায় যাব, সেখানে দাঁড়িয়ে গেলে এরপর তোমাকে নিয়ে যাব। তাই কোনো রকমের ডিগ্রিটা পাশ করে তাতেই চলবে। মনে রাখো, তোমাকে মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি। তুমি যদি আমার কথা না রাখো তাহলে এরপর কী ঘটবে সময়ই তা বলে দিবে। এই কথাগুলো বলে জুনিয়র চলে গেল। রিমাও চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবলো ও কাকে ভালোবেসেছে। জুনিয়র ওর লোভী চেহারা ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল, যা নজরে আসেনি। আসলে ঢাকার বাইরে বলে কথা না, ওর ভয় রিমা যদি হাতছাড়া হয়ে যায়। রিমা সবটা বুঝতে পেরেছে, কত বড় ভুল ও জীবনে করেছে। এটাই আজ সমস্ত রক্তবিন্দু দিয়ে অনুভব করতে লাগলো। ওর হাত পা অবশ হয়ে আসতে লাগলো, দমটা যেন আটকে যায়। গাজীপুরে এই ভুলটা না হলে ওর জীবনের পরিণতি এরকম হতো না। এই ভুলকে অস্বীকার করার উপায় নেই। যাকে ও বিশ্বাস করেছে সে তার স্বপ্নগুলো গুড়িয়ে দিয়েছে, ওর চাওয়া পাওয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওর মনে হচ্ছে এই মুহূর্তে মৃত্যুটাকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন। একটি ভুল, প্রথম পর্ব। আর একটা পর্ব আছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।